খেয়াল করে দেখুন এই জাকের আলী অনিককে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে সময়ে সময়ে, যেই বলটাই তিনি আউট হয়েছেন বাংলাদেশের রান তখন 73-74, বাংলাদেশের উইকেট তখন মোটামুটি 5টা নেই, যেই খেলা বাকি রয়েছে তাতে প্রতি ওভারে 10-এর মতো রান লাগে, ক্রিজে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, স্মুথ শট খেলছেন। ঠিক সেই সময়টায় একজন ক্রিকেটার কুশ্রীভাবে বিশ্রীভাবে স্ট্যাম্প থেকে লেগ স্ট্যাম্প থেকে মোটামুটি 18 ইঞ্চি সরে গেলেন, বল পড়লো অফ স্ট্যাম্পের 18 ইঞ্চি পরে। এই যে 3 ফিটের ব্যবধান, জোর করে বলটাকে ছক্কা মারার চেষ্টা করলেন, জোর করে কানেক্ট করার চেষ্টা করলেন। বোলার বল কোথায় করছে, স্পিনার কিন্তু এমন না যে পেস বোলার বল করছে ধাম করে বলটা চলে এসেছে। যখন স্পিনাররা বল করবে আপনি অ্যাটলিস্ট বলটা কোন গতিপথে আসছে সেটা বোঝার মতো যথেষ্ট সময় পাবেন। পিচ করার আগ পর্যন্ত আপনি দেখছেন যে বলটা কোথায় যাচ্ছে। আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন, লেগ স্ট্যাম্পের 18 ইঞ্চি দূরে সরেও নাও যান, আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন তারপরেও তো অফ স্ট্যাম্পের বাইরের ওই বলটা আপনি সুইট কানেক্ট করতেই পারেন। জাকের আলী অনিকের সেটার কোনো প্রয়োজন নেই। কি কুশ্রী শট, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা সেটার স্ক্রিনশট দেখছেন। তাওহিদ হৃদয় বাংলাদেশে আরেক ওভার রেটেড ক্রিকেটার, এবং তাকে নিয়ে দীনেশ কার্তিক বলেছে যে আসলে দিনের পর দিন তাকে কেন এত ওভাররেট করা হয় সেটা তার জানা নেই, এবং তিনি যে শর্টস গুলো খেলেন তার অধিকাংশই রিস্কি শর্টস। এক ম্যাচে ভালো খেলার পর আমরা একদমই, যারা আমরা সমালোচক ছিলাম, তার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল, তার এক্সিকিউশন নিয়ে কথা হচ্ছিল, ভগবানের কাতারে তাকে দিয়ে দেওয়া হলো। লাস্ট 2 ম্যাচে কি খেলেছেন, গত ম্যাচে কি খেলেছেন, 135 চেস ডাউন করতে বাংলাদেশ যখন ব্যাট করছে, তাওহিদ হৃদয় ঠিক এমন একটা পজিশনে ব্যাট করতে নামলেন যখন আপনার নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজুরির কারণে 11-এর বাইরে, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের পজিশনে আপনি ব্যাট করতে নামলেন। আগের বলে, ঠিক তার আগের বলে অল্পের জন্য আপনি রান আউট করালেন না ইনফর্ম সাইব হাসানকে, বেঁচে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে বেঁচে গেল ফিল্ডারদের। তারপরের বলে আপনি শাহিন শাহ আফ্রিদিকে পেটাতে গেলেন। পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টে ওই মুহূর্তের যে সিচুয়েশন, ওই মুহূর্তের যে প্রেসার ক্রিয়েট করার একটা প্রবণতা, পুরোটাই ছিল আবর্তিত হচ্ছিল শাহিন শাহ আফ্রিদিকে কেন্দ্র করে। আপনি তাকে চার্জ করতে গেলেন, উইকেট বিলিয়ে দিয়ে চলে আসলো। শাক মাহেদীকে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিটে কখনো আমরা, ওই যে থাকে না ক্লোজ ডোর অনুশীলন, একটা ফাইজলামও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড মিস্টার কি বলবো .. পং। এই যে একটা তৈরি হয়েছে সিচুয়েশন যে ক্লোজ ডোর অনুশীলন আধা ঘন্টার বেশি কেউ দেখতে পারবে না, এই ক্লোজ ডোর অনুশীলন কিংবা ওপেন অনুশীলন কিংবা ম্যাচ সিনারিও প্র্যাকটিস, কোথাও শাক মাহেদীকে আপনি 3-4 ব্যাট করিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। শাক গিয়ে ওখানে কি করবে, কখনো করা হয়নি। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আমরা খেলি, যখন আমরা সত্যিকার অর্থে প্রতিপক্ষের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নামি, ফাইনালে যাবার ইকুয়েশন যখন সামনে থাকে, ঠিক তখন আমরা তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বোলিং অ্যাটাকের বিপক্ষে নাম্বার 4-এ নামিয়ে দিই। আমরা যে জিনিসটার প্রিপারেশন নেইনি কখনো, সেই কাজটা আমরা করি ম্যাচে গিয়ে। ভাবতে পারেন একটা দলের মিডল অর্ডার কতটা ফোকলা হলে শুধুমাত্র একজন লিটন কুমার দাস ইনজুরিতে আউট দেখে আমার 4 নাম্বার ব্যাটার হয়ে যান শাক মাহাদি। এর থেকে দুঃখজনক কি হতে পারে? ওপেনিং আছে আমার, টপ অর্ডার ঠিকভাবে নেই, 2 জন ওপেনার ছাড়া 3 নম্বরে তাওহিদ হৃদয় চলে না। এরপরে আমার লোয়ার মিডল আর ফিনিশাররা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট কতটা পরিকল্পনাহীন। হাতুরা সিং আফিফ হোসেন ধ্রুবকে ছেটে ফেলেছে, চেহারা দেখে তাকে রাখবে না। বাকি যারা এসেছে বা বাকি যে সিলেকশন যারা করেন, সিলেক্টরদের চেহারা যথেষ্ট ভালো, লিপু ভাইকে দেখতে এখনো অনেক দারুণ স্মার্ট নায়কের মতোই লাগে, তাদের কাছেও আফিফ হোসেনের চেহারা পারফরমেন্স কোনোটাই ভালো লাগে না। খারাপ সময় যেতে পারে, ব্যাক করেন ভাই, কোথাও ব্যাক করে না। মাহিদুল ইসলাম অঙ্কনরা প্রপার মিডল অর্ডার ব্যাটার, তাদের কোথাও অবস্থান থাকে না। আপনার দলে জাকের আলী অনেকের মতো একটা বোঝাকে যখন আপনারা বয়ে নিয়ে বেড়ান, লাস্ট 4টা-5টা ইনিংসে যার একটা 50 নেই, লাস্ট 4টা ইনিংসের 3টায় বিলো 100 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন, লাস্ট 3 ইনিংসের একটায় যখন টানা 4 বল পেস বোলারদের এগেইনস্টে বলে ব্যাটে কানেক্ট করতে পারেন নাই, সবশেষ ম্যাচে যেভাবে দলকে ক্যাপ্টেন হিসেবে ডোবালেন, তার আগের ম্যাচে যেভাবে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং এ ফেল করেছেন, কিপিং এ ফেল করেছেন, বাংলাদেশ ভারত ম্যাচে যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল সেটা নষ্ট করেছেন, এবং ফাইনালি ক্যাপ্টেন্সিতে ব্ল্যান্ডার করেছেন। তারপরে যখন আমরা ক্যারি করি, বাংলাদেশের ম্যানেজমেন্ট কি চায়, একটাই উত্তর আসে যে তারা আসলে কিছু চায় না। একটা দলকে নিয়ে আমরা এমন ভাবে মাঠে নামি পরিকল্পনা সাজাই যে ভারত ম্যাচে আমরা হেরে যাব, সেরা দল নামাবো না,
আর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাব। চিন্তা করেন না, এদের পরিকল্পনা পাবেন ভারতের সাথে আমরা সেরা দল নামাবো না, পাকিস্তানের সাথে সেরা খেলাটা খেলে ফাইনালে চলে যাব বলে রাখছে মনে হয়। থাকে না যে সবকিছু আল্লাহ তাআলা লিখে রাখে পৃথিবীতে কি ঘটবে, এই আল্লাহর লিখন যেন সবাই আগে থেকে বুঝে গেছে যে ভারতের সাথে আমরা পারবো না, পাকিস্তানকে হারায় আমরা চলে যাব, যে কারণে ভারতের সাথে আমি তাসকিনকে খেলাবো না, শাক মেহেদীকে খেলাবো না, বেস্ট 11 খেলাবো না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ফাউল থিওরিটা দেওয়া হয়, এটার থেকে জঘন্য কোনো কিছু হতে পারে? 3 দিন 4 দিন বিশ্রামের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কি আছে? তাসকিন আহমেদ টানা 2 ম্যাচ খেলে কি হবে? টানা 2 ম্যাচ খেললে 8 ওভার বল করতে পারবেন না, তাহলে তো ওয়ানডে ক্রিকেটে তাসকিন খেলতেই পারবেন না, ওখানে তো 10 ওভার বল করা লাগে। গাজী আশরাফ হোসেন লিপু, নোবেল ম্যান সালাউদ্দিন সাহেব এবং ফিল সিমন্সরা কি ফিল করে, এটা আমাদের ফিল করার যোগ্যতা একদমই নেই। কারণ তারা হয়তো ওই যে থাকে না, আল্লাহ লিখে রাখছে, আগে ভাগেই সেটা জানেন দেখে এই কামগুলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। প্রশ্ন সামনে রেখে এই ডিসকাশনটা শুনছি, আপনাদের সবার প্রতি অনুরোধ, যদি সময় থাকে আলোচনাটা শুনবেন, কারণ বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের জন্য লিটনের থাকা না থাকার যে ইকুয়েশন, যে হিসাবটা তৈরি হয়েছে ইনজুরির কারণে, সেটার হিসাব মেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং একই সাথে লাস্ট নাইটে পাকিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে জয় পুরো আবহ চেঞ্জ করে দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আর মাত্র ক ঘন্টা পর মুখোমুখি হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এবং এই ম্যাচে লিটন কুমার দাস বাংলাদেশের ইনফর্ম ব্যাটার, সবশেষ 3টা সিরিজ টুর্নামেন্ট মিলিয়ে 2টা টুর্নামেন্টের সেরা, সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন কুমার দাস খেলবেন কি না সেটা বাংলাদেশের মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, লিটন না খেললে দলের 11 কেমন হবে, ক্যাপ্টেন্সি কে করবে, কিপিং এর দায়িত্বে কে থাকবে, ভারত ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি কতগুলো পরিবর্তন আনবে 11-এ, যেই 11টা বাংলাদেশ খেলিয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে এবং জয় পেয়েছিল, সেখানকার একাদশ আসলে বদলে যাচ্ছে কিনা। শুরুতেই যে প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই, সেই প্রেক্ষাপটে গত রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদি শ্রীলঙ্কা জিতে যেত, লাস্ট ম্যাচ তারা খেলতো ইন্ডিয়ার এগেনস্টে, সেই ম্যাচে তারা হেরে গেলে বাংলাদেশ তাদের একটা জয় 2 পয়েন্ট, যেটা অলরেডি বাংলাদেশ অ্যাচিভ করেছে, সেটা দিয়েই ফাইনালে যাবার একটা হিসাব নিকাশের মধ্যে থাকতে পারত। যেহেতু পাকিস্তান জিতে গেছে এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ আগামীকালই, মানে আজকে বাংলাদেশ তাদের সেকেন্ড ম্যাচ খেলবে ইন্ডিয়ার এগেনস্টে টপ 4-এ, আগামীকালই উইথিন 18 আওয়ার্স বাংলাদেশ হ্যাজ টু প্লে দেয়ার নেক্সট ম্যাচ। এরকম একটা সিচুয়েশন, সেই ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে, এবং ডেফিনেটলি যেহেতু আসলে বৃষ্টি বাদলের কোনো ঘটনা অন্তত ইউএইতে নেই, সেই ম্যাচের রেজাল্টও হবে। বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেলে বাংলাদেশের আর কোনো সুযোগ থাকবে না ফাইনালে যাবার। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য 11 লিটন কুমার দাস অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ দলের কোন জায়গাগুলোতে আজকে চমক আসছে। লিটনের বাঁ পা জোরের যে চোট, সেই চোটের ফলাফল কোন দিকে যাচ্ছে, শেষ পর্যন্ত তাকে অ্যালাউ করবে কি না টু বি দ্য পার্ট অফ দ্য 11 আজকের গেমে তিনি থাকবেন কি থাকবেন না, এটা এখন পর্যন্ত কনক্রিট ওয়েতে আমরা কোনো দিক থেকে কোনো কনফিডেন্স পাই নাই। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যাদের সাথে টুকটাক কথা হয়েছে ঢাকায় এবং দুবাইয়ে, তারা কেউই 100% গ্যারান্টি দিয়ে কোনো তথ্য শেয়ার করেন নাই। দুটা কারণ হতে পারে, একটা হচ্ছে প্রতিপক্ষকে প্ল্যান করার ক্ষেত্রে লিটন যেহেতু সবসময় ইন্ডিয়ার এগেনস্টে সাকসেসফুল থেকেছেন, কনফিউজড করা। দ্বিতীয় পয়েন্ট হতে পারে দে আর রিয়েলি ওয়েটিং ফর দ্য রিকভারি অফ লিটন কুমার দাস। এখন যেটাই হোক না কেন, এটা কিন্তু একটা আনসার্টেনিটি ক্রিয়েট করেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের থ্রুতে যেটা জানা গেছে, ইফ লিটন ইজ নট অ্যাভেলেবল টু বি সিলেক্টেড ফর টুডেস ম্যাচ, তাহলে ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে, অ্যান্ড ওইটা একটা বিশাল চমকও হতে পারে বাংলাদেশের স্পেকটেটরস যারা রয়েছেন এবং একই সাথে প্রতিপক্ষের জন্য। হোয়াট ইজ দ্যাট? দেখুন, লিটন কুমার দাস ইজ এ কিপার, ব্যাটার অ্যান্ড এ ক্যাপ্টেন, এবং তিনি সবশেষ 3টা সিরিজ টুর্নামেন্ট যদি মেলাই, তিনি 2টাতে টুর্নামেন্টে সেরা হয়েছেন। এশিয়া কাপেও তিনি গুড নোটে স্টার্ট করেছেন, প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দারুণ নক দেখেছি। সেই লিটন কুমার দাস যদি দলে না থাকেন, বাংলাদেশের সবচেয়ে আনস্টেবল হয়ে যায় হচ্ছে নাম্বার 3, কারণ ওয়ান ডাউনে লিটন কুমার দাস ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট। তিনি টপ যে পজিশনটা, সেটা 2 ওপেনারকে ইমন তামিমকে ছেড়ে দিয়েছিলেন, এখন তামিম এবং সাইফ সেই জায়গাটা কন্টিনিউ করছে। সো ওই জায়গায় নাম্বার 3 ইকুয়েশন মেলানোটা টিম টাইগার্স এর জন্য ইজ ভেরি ভেরি মাচ ডিফিকাল্ট।
লিটনের পরিবর্তে যদি আপনার কাউকে খেলাতে হয় সেই ক্রিকেটার কে হবে? আপনি কি ইমনকে ঢোকাবেন দলে নাকি অন্য কেউ? এই জায়গাটায় টিম ম্যানেজমেন্ট একটা দৌড়ের উপরে রয়েছে যদি লিটন খেলতে না পারে। কারণ যদি ইমনকে ঢোকানো হয়, হু উইল বি দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, এই জায়গাটা নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে এন্ড কনফিডেন্সের অভাব রয়েছে, খুবই স্বাভাবিক। লিটন যদি আজকে খেলতে না পারে, ভেতরের খবর নুরুল হাসান সোহান উইল বি অ্যাডেড টু দ্য 11 এন্ড নুরুল হাসান সোহান কম্বিনেশনের কারণে যার দলে জায়গা হয় না, হি কুড বি দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। বাংলাদেশ টিমে আজকে যদি কোনো কারণে লিটন কুমার দাস মিস আউট হয়ে যান ডিউ টু ইনজুরি, তাহলে নুরুল হাসান সোহান উইল বি দ্য পার্ট অফ দ্য 11 এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন, এরকম ডিসকাশনও রয়েছে সিরিয়াসলি। সো বাংলাদেশ দল লিটনকে কেন্দ্র করে কতটা এলোমেলো অবস্থায় রয়েছে, হ্যাভার্ড সিচুয়েশনের মধ্যে রয়েছে, কতটা সিদ্ধান্তহীনতায় রয়েছে, আমার কাছে মনে হয় যে বোঝাই যায়। লিটন যদি আজকে খেলতে পারেন এবং লিটনকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে, ইন্ডিয়ার এগেনস্টে বরাবরই সাকসেসফুল লিটন। লিটনের সাকসেস রেশিও বা রেট যেভাবে আপনি কাউন্ট করেন না কেন, সেটা শুরুটাই হয়েছিল এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি মেরে। সো এই ক্রিকেটারকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টের যেমন একটা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা রয়েছে, লিটনও ভেরি মাচ ইগার টু প্লে দিস ম্যাচ। ওই জায়গায় লিটন যদি খেলেনও, যেই নিউজ রয়েছে আমার কাছে তাতে উইকেট কিপিং তিনি করবেন না, না করার চান্সেস ভেরি হাই। জাকের আলী অনিককে দিয়ে কিপিং করানোর একটা ডিসিশন আসতে পারে, লিটন কুমার দাস আউটফিল্ডে থাকবেন। চিন্তা করতে পারেন কি একটা অবস্থা। 11-এ কারা থাকছেন সেখানটাও একটা বড় আলোচনা রয়েছে। শরীফুল ইসলাম লাস্ট ম্যাচে 4 ওভার 49 রান দিয়েছিলেন এবং শরীফুলের ওই কস্টলি বোলিংটা একটু হলেও বাংলাদেশকে বিপাকে ফেলেছিল এবং বাংলাদেশ হেরেও যেতে পারত। সিচুয়েশন কিছুটা শেষ দিকে এরকমই হয়েছিল, জাস্ট একটা বল বাকি থাকতে বাংলাদেশ এনশিওরড দেয়ার ফার্স্ট উইন ইন দ্য টপ 4। সো শরীফুল আজকে থাকছেন না, শরীফুলকে আজকে বসিয়ে রাখা হবে। তার জায়গায় এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে এক্সপ্লোসিভ ব্যাটার, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার, যার ক্যারিয়ার স্ট্রাইক রেট, ক্যারিয়ার নট রিগার্ডিং দিস টুর্নামেন্ট, ক্যারিয়ার স্ট্রাইক রেট 200, অভিষেক শর্মা, অন্তত তাকে আউট করার জন্য হলেও তানজিম সাকিব ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11। লাস্ট যে দুবার দেখা হয়েছে, দুবারই অভিষেক শর্মা হি গট আউট বাই তানজিম সাকিব। সো তানজিম সাকিব বাংলাদেশের অ্যাগ্রেসিভ পেস বোলিং স্টার, হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11 টুডে, নো ডাউট। বাকি দুজন অপশন কে হবেন সেই আলোচনায় আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই। মোহাম্মদ সাইফুদ্দিনের আজকে কোনো চান্স আমি দেখছি না। তানজিম সাকিবের সাথে তাসকিন আহমেদ, আরেকজন ডানহাতি পেসার এবং মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পাবো, যতটুকু খবর আমার কাছে রয়েছে। দুজন স্পিনারের একজন তো আপনারা সবাই জানেন শাক মেহেদী, এবং নাসুম আহমেদকেও আজকে ড্রপ করার পরিকল্পনা সোফা নেই। বাকি 6 জন ব্যাটসম্যান কে হবেন সেই আলোচনায় সবচেয়ে বড় যে আলোচিত নাম সেটা হচ্ছে নাম্বার 3 পজিশন। 2 ওপেনার সাইফকে খেলানোই হবে, মানে এটা নিয়ে তো কোনো আলোচনার কিছু নেই। আর তানজিদ তামিমের ব্যাপারে যদি আমরা দেখি, তানজিদ তামিম জাস্ট গত ম্যাচে খারাপ করলো, তার আগের ম্যাচে কিন্তু একটা এক্সপ্লোসিভ ইনিংস খেলেছেন, 50+ রানস করেছেন। সো সাইফ এন্ড তামিম দে উইল বি দ্য ওপেনিং পার্টনার্স টুডে। নাম্বার 3 তে লিটন কুমার দাস ইজ ফিট টু প্লে, হোপফুলি হি উইল বি ফিট টু প্লে। তিনি যদি 80%ও মানে ঠিকঠাক থাকেন তিনি খেলবেন এই ম্যাচটা। আমি যেটা বললাম যে কিপিং স্যাক্রিফাইস করে হলেও লিটন কুমার দাসকে ইনক্লুডেড করার একটা পরিকল্পনা রয়েছে। সো লিটন কুমার দাস নাম্বার 3 ধরেই আসলে আমি প্ল্যানটা করতে চাই, বা টিম ম্যানেজমেন্ট এভাবেই ভেবে রেখেছে। শেষ মুহূর্তে যদি তিনি মিস আউট হয়ে যান সেই হিসাবটা আলাদা, সেই ক্ষেত্রে কি হবে সেই আলোচনা আমরা করেছি। নাম্বার 4-এ আপনারা সবাই জানেন তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছেন, এটা একটা কন্টিনিউয়েশন যদি আজকে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা দারুণ একটা সুখবর হবে। 5-6-এ শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক। সো এই হচ্ছে টপ 6। এর বাইরে 5 জন যাদের কথা আমি বললাম, সেই 5 জন মিলে টোটাল 11টা হয়ে যাচ্ছে। বাট কোনো কারণে লিটন কুমার দাস ইফ ইজ নট অ্যাভেলেবল টু প্লে, এখনো আমরা 100% নিশ্চিত না যে ক্যাপ্টেন খেলতে পারবেন কিনা, ক্যাপ্টেন শতভাগ ফিট কিনা, ক্যাপ্টেনকে খেলানোর জন্য ফিজিও টিম ম্যানেজমেন্ট অ্যালাউ করবে কিনা। কারণ পরের ম্যাচটা বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে, ইন্ডিয়ার থেকে পাকিস্তানকে হারানোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতকে হারিয়েও যদি পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান 2 দলের পয়েন্টই হয়ে যাবে 4। সো এটার থেকে বেটার বাংলাদেশ আজকে যদি একটু তাদের ইনজোর্ড ক্রিকেটারদেরকে বেঞ্চে বসিয়ে রেখে ক্লান্তি দূর করার চেষ্টাও করে, এবং সেই চেষ্টা করতে গিয়ে কোনো কারণে বাংলাদেশ পা হরকালেও পরের ম্যাচে যদি বাংলাদেশ তাদের ফ্রেশ ক্রিকেটারদের নামায়, বেস্ট ক্রিকেটারদের নামায়,
পাকিস্তানকে বিট করে, তাহলে বাংলাদেশ আনডাউটেডলি আরামসে ফাইনালে চলে যাবে। সো ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু মেক দ্য ডিসিশন, কারণ 18 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের ম্যাচটা শেষ হবার পরের 18 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে নামতে হবে আরেকটা ম্যাচে। আমিনুল ইসলাম বুলবুল মিষ্টিভাষী ভদ্রলোক, তিনি যতটুকু আসলে ইলেকশন নিয়ে বিভিন্ন কনস্পিরেসি নিয়ে আসলে ব্যস্ত এই মুহূর্তে বিসিবিতে, বাংলাদেশ দলের শিডিউলটা নিয়ে, এশিয়া কাপের শিডিউল নিয়ে আসলে তার মনে হয় সেই মনোযোগটা ছিল না। যদি থাকতো, এত অভিজ্ঞ একজন সংগঠক, আইসিসিতে কাজ করেছেন, এসিসিতে কাজ করেছেন, নিশ্চয়ই এটা নিয়ে ডিসপুটস দেওয়ার সুযোগ ছিল। এশিয়া কাপের ফাইনাল 28 তারিখে না হয়ে যদি 29 তারিখে হইতো, এটাতে বাংলাদেশের কোনো ক্ষতি হতো না। কিন্তু বাংলাদেশ 24 তারিখে ইন্ডিয়ার এগেনস্টে খেলে 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলবে, এটা কিন্তু পুরো দলের জন্য বড় ধরনের একটা সেটব্যাক। কারণ টায়ার্ড একটা টিম যখন পাকিস্তানের বিপক্ষে নামবে, সেই দলটার 100% পারফর্ম করার সক্ষমতা, স্বপ্ন কোনোটাই আসলে ফুলফিল করা সম্ভব না। আজকের ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রান রেট ঠিক রাখতে হবে, পারলে জিততে হবে। এবং এই ম্যাচে 11-এর সবচেয়ে বড় পরিবর্তন যেটা হতে পারে, সেটা হচ্ছে শরীফুলের জায়গায় তানজিম সাকিব, অভিষেক শর্মার বিপক্ষে তাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এবং লিটন কুমার দাসের যদি কোনো কারণে শেষ পর্যন্ত খেলা না হয়, তাহলে নূর হাসান সোহানকে আমরা হয়তো 11-এ দেখবো এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন, এমনটাই খবর রয়েছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।